আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ ১ ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ বিষয়টা অনেকের কাছে অনেক কঠিন, আবার অনেকের কাছে খুবই সহজ। যারা ভালোভাবে বুঝতে পারে তাদের কাছে বাংলা ব্যাকরণটা অনেক সহজ। যারা ভালোভাবে বুঝতে পারে না ওদের কাছে কি বাংলা ব্যাকরণটা অনেক কঠিন একটা বিষয়। আমি তোমাদেরকে খুব সহজে ভেঙে ভেঙে অর্থ সহকারে বোঝানোর চেষ্টা করব। তোমরা আর আমি যে বক্সগুলো দাগিয়ে দেখিয়ে দেব এই বক্সগুলো থেকেই যে কোনো পরীক্ষাতে প্রশ্নগুলো কমন আসবে। তোমরা এই বক্সগুলি দেখানোর চেষ্টা করবা। আগে আমার জানতে হবে ভাষা ও বাংলা ভাষা। ভাষা ভাষা যে কোনো দেশেরই ভাষা হতে পারে। বাংলা ভাষা হতে পারে, আরবি ভাষা হতে পারে, ইংরেজি ভাষা হতে পারে, আবার আমাদের বাংলা ভাষা। তো ভাষা ব্যবহার করার জন্য আমরা অনেকগুলো মাধ্যম প্রয়োজন। এবং অনেকগুলো মাধ্যমের মধ্যে কী কী আছে? মাধ্যমগুলি হচ্ছে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে কি মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। তাহলে প্রশ্ন আসতে পারে, এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়? শব্দ তৈরি হয়। তাহলে এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়? শব্দ তৈরি হয়। এটা একটা প্রশ্ন, লিখে লিখে নিবা। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়। প্রশ্ন আসতে পারে, শব্দের গুচ্ছ দিয়ে কী তৈরি হয়? বাক্য তৈরি হয়। এরা একটা প্রশ্ন লিখে নিবা। শব্দের গুচ্ছ দিয়ে কী তৈরি হয়? বাক্য তৈরি হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। তাহলে কী দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে? বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলা হয়। তাহলে ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থবোধক বাক্য সমষ্টিকেই একত্রে ভাষা বলা হয়। ভাষা একদিকে মুখে বলা এবং অন্যদিকে কি কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতিকে বলা হয় বেল পদ্ধতি। তাহলে আমরা একটু পড়ি বেল। বেল শব্দটি কোথা থেকে আসলো? ফরাসি বালক যিনি যিনি সে নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তিনি নিজেও চোখে দেখতে পারতেন না। তিনি ওই উঁচু নিচু করে ৬টি পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন। উনি ছিলেন জন লুই বেল। ওনার নাম অনুসারেই বেল শব্দটি ব্যবহার করা হয়েছে। এটা পদ্ধতিটি নামকরণ করা হয়। তাহলে বেল শব্দটি কে ব্যবহার করেছিলেন? সর্বপ্রথম বেল ভাষাটি আবিষ্কার করেছিলেন লুই বেল। ফরাসি অন্ধ বালক লুই বেল সর্বপ্রথম তিনি বেল শব্দটি আবিষ্কার করেছিলেন। বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের কি শব্দ ব্যবহার করা? তাহলে ইশারা ভাষা। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। ভাষাও আবার আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষা জন্ম হয়েছে। তাহলে আজ থেকে পৃথিবীতে মোট ভাষা আছে প্রায় ৩,৫০০। আজ থেকে পৃথিবীতে মোট ভাষা আবিষ্কৃত হয়েছে ৩,৫০০, মনে রাখতে হবে। পৃথিবীর প্রধান ভাষাগুলির মধ্যে রয়েছে, সবচেয়ে বেশি ভাষা মানুষ কথা বলে ইংরেজি, চীনা। চীনের ভাষা হচ্ছে মান্দারিন। চীনা একটা ভাষার নাম হচ্ছে মান্দারিন। এই ভাষা মানুষ সবচেয়ে বেশি কথা বলে। সেকেন্ড আছে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষায় মানুষ কথা বলে থাকে। বাংলা ভাষা এখন আমরা আলোচনা করব আমাদের বাংলা ভাষা নিয়ে। বাঙালি ভাষাগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাদেরকে বাংলা ভাষা বলে। তাহলে আমরা যে ভাষা দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি সেটাকে কি বলে স্যার? বাংলা ভাষা বলা হয়। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ।
তাহলে আমাদের বাংলা ভাষার কথা বলে প্রায় কত 30 কোটি মানুষ। প্রশ্ন আসতেই পারে আমাদের দেশে মাত্র 18 কোটি মানুষ বসবাস করে, তো 30 কোটি মানুষ কোথা থেকে আসলো? এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বসবাস। এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের কি অন্যান্য প্রদেশেও প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষের রয়েছে। মাতৃভাষা মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে মাতৃভাষার ভাষীর মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কতম 6ষ্ঠ বৃহত্তম ভাষা? 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, এটি বাংলাদেশেরও রাষ্ট্রভাষা। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতী, আফ্রিকীয়, মেসোমীয়, হেমীয়, দ্রাবিড়, অস্ট্রিক, এশীয় প্রভৃতি ভাষা পরিবারে কি ভাগ করা হয়েছে। ইংরেজি, ফার্সি, ফ্রান্স, স্প্যানিশ, রুশ ইত্যাদি গুলো কি বিভিন্ন ভাষার নাম। তাহলে বাংলা ভাষা এসেছে কোন ভাষা থেকে? তাহলে আজকে আমরা যে ভাষার কথা বলি, বাংলা ভাষার কথা বলি, এই বাংলা ভাষাটা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় জিনিসটা কি? ইন্দো ইউরোপীয় ভাষাটা কি? ইন্দো ইউরোপীয় হচ্ছে ইউরাল পর্বত, ইরান এবং এশিয়ার মাঝামাঝি একটা পর্বত হচ্ছে ইউরাল পর্বত। ইউরাল পর্বতের তলদেশ থেকে যে জাতি, আর্য জাতি, ওই আর্য জাতিরা যখন আমাদের এই অংশে আসে তখন থেকে কি আমাদের এই বাংলা ভাষার সৃষ্টি হয়। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অসমীয়া, উড়িষ্যা। প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা? বাংলার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া, উড়িষ্যা। ওরা আমাদের বাংলা ভাষা অনেকটাই মিল আছে। মনে করতে পারো 60%, 80% মিল আছে। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পল্লী ভাষার সঙ্গে বাংলা ভাষার রয়েছে অনেকটা ঘনিষ্ঠ। তাহলে ধ্রুপদী ভাষার সাথে বাংলা ভাষার কি অনেকটা মিল রয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয়। তাহলে প্রাচীন ভাষা কোন ভাষা থেকে আমাদের বাংলা সৃষ্টি হয়েছে? প্রাচীনতম হচ্ছে ইন্দো ইউরোপীয়। তারপরে ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা। তাহলে বাংলা ভাষা আদি স্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় এবং বাংলা ভাষার শেষ স্তর হচ্ছে প্রাকৃত। বাংলা ভাষার শেষ স্তর হচ্ছে প্রাকৃত। প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার আদি স্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় এবং বাংলা ভাষার শেষ স্তর হচ্ছে প্রাকৃত। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষা জন্ম হয়েছে? প্রায় 1000 বছর আগে কি বাংলা ভাষা জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। প্রশ্ন আসতে পারে চর্যাপদ জিনিসটা কি? চর্যাপদ নিয়ে আলোচনা করতে ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে। চর্যাপদ হচ্ছে আমরা বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন। যখন 1800 সালে শ্রীরামপুর মিশন বা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, তখন এই কলেজে বাংলা বিভাগ চালু হয়। তখন এখানে বাংলা বিভাগ চালু হয়। তখন বাঙালি যারা বিজ্ঞ জ্ঞানীগুণীরা ছিলেন, ভাষা বিজ্ঞানীরা ছিলেন, ওনারা চিন্তা করলেন যে বাংলা বিভাগ চালু করার আগে দেখতে হবে বাংলা ভাষাটা কোথা থেকে আসলো, বাংলা ভাষাটা কোথা থেকে সৃষ্টি হলো। যার জন্য ওনারা অনেক গবেষণা চালু করলো। তারপরে তারা অনেক গবেষণা করে দেখলো আমাদের
বাংলা সাহিত্যকে ৩ টে স্তরে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ৬৫০ থেকে ১২০০, এটা হচ্ছে মধ্যযুগ। ১২০১ থেকে ১৮০০ সাল, এটা হচ্ছে উম সরি ৬৫০ থেকে ১২০০, এটা হচ্ছে প্রাচীন যুগ। ১২০১ থেকে ১৮০০, এটা হচ্ছে মধ্যযুগ। ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। এই বিভিন্ন যুগে এটিকে ভাগ করে। তাহলে আবার বলি, ৬৫০ থেকে ১২০০ হচ্ছে প্রাচীন যুগ, ১২০১ থেকে ১৮০০ হচ্ছে মধ্যযুগ, এবং ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। এখন আমাদের ইতিহাস, আমাদের বাংলা ইতিহাসে বড় একটা অংশ জুড়ে হিন্দু, বৌদ্ধ রাজারা আমাদের শাসন করেছিলেন। যেমন ধরতে পারি আমরা, মানে পৃথিবী, আমাদের এই বঙ্গ সুরলগ্নে ৩০০ অব্দ বা ২০০ অব্দ বা ৪০০ অব্দ থেকে পাল, সেন, গোপাল, শশাঙ্ক, মহিপাল, বিভিন্ন রাজবংশ আমাদেরকে এখানে তারা শাসন করেন। সর্বশেষ রাজা হচ্ছেন লক্ষণ সেন। সর্বশেষ রাজা হচ্ছেন লক্ষণ সেন, যিনি লক্ষণ সেন, তিনি আমাদের এই পূর্ববঙ্গের রাজা ছিলেন। ওনাকে ১২০৪ সালে তুর্কির সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার বিন খলজি, মোহাম্মদ বখতিয়ার বিন খলজি ১২০৪ সালে আক্রমণ করেন। যার ফলে এই অংশে আমাদের মুসলমান সাম্রাজ্য কায়েম হতে শুরু করে। মুসলমান সাম্রাজ্য শাসন চালু হয়। তখন এই বঙ্গে আমাদের বুদ্ধরা বসবাস করত। তখন বুদ্ধরা চিন্তা করলো যে যদি আমরা এখানে বসবাস করি তাহলে আমরা আমাদের মতো করে জীবনযাপন করতে পারবো না। তাই তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা নেপালে চলে যায়। তাহলে এখন ভাষা বিজ্ঞানে গবেষণা করে দেখলো যে ১২০০ সালের পরে কোনো ঘটনা আমাদের নাও পেতে, আমাদের প্রয়োজন নাই, কারণ এটা আমাদের ইসলামী শাসন কায়েম হয়েছে। তার মানে এর আগের ঘটনা, কত, ১২০০ সালের আগের ঘটনা যদি আমরা দেখতে পারি, আগে কিছু বই পেয়ে থাকি, তাহলে কি এটা থেকে ধারণা করা যাবে যে বাংলা ভাষার জন্ম কত সালে। তারপরে হরপ্রসাদ শাস্ত্রী একজন প্রখ্যাত ভাষা বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন, এবং তখন সংস্কৃত, শ্রীরামপুর মিশন সংস্কৃত কলেজের বাংলা অধ্যক্ষ ছিলেন। ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে উনি যেন এই বইটা, এই বাংলা ভাষা জন্মটা কোথা থেকে বের হয়েছে এটা খুঁজে বের করেন। তাই তিনি প্রথমবার নেপালে চলে গেলেন। নেপালে গিয়ে তিনি প্রথমবার কোনো বই খুঁজে পাননি। দ্বিতীয়বার তিনি আবার চলে গেলেন। দ্বিতীয়বার তিনি কোনো বই খুঁজে পাননি। তৃতীয়বার তিনি ২-৩টা বই পেয়েছিলেন। ২টা বই হচ্ছে দোহাকুশ নামে কি বিভিন্ন বই তিনি খুঁজে পেয়েছিলেন। তারপরে অনেকটা দিন কেটে গেল। ১৯০৭ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে একটা সোসাইটি ছিল। ওইখান থেকে ওনার সাথে হরপ্রসাদ শাস্ত্রীর সাথে কন্ট্যাক্ট করেছিলেন যে আপনি যদি নেপাল থেকে কোনো বই খুঁজে পান তাহলে শর্ত হচ্ছে আপনি আমাদের বঙ্গীয় সাহিত্য থেকে বইটা প্রকাশ করতে হবে, নাম আপনারই থাকবে। আর যার ফলে আপনার নেপাল যাওয়া আসার যত ধরনের খরচ, সব খরচ আমরা বহন করব। সেটা হরপ্রসাদ শাস্ত্রী গ্রহণ করেছিলেন। তারপর উনি আবার চতুর্থবার সময় উনি আবার নেপালে যান। নেপালে গেলেন, নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদ নামক বইটি তিনি খুঁজে পান। যার ফলে তিনি ১৯১৬ সালে উনি এই বইটাকে নাম দিলেন হাজার বছরের বাংলা সাহিত্য ইতিহাস। এই বইটা মূলত একটি গানের সংকলন। ৫১টা গান ছিল, এর মধ্যে ৪৬টা খুঁজে পাওয়া গেছে। কবি সংখ্যা হচ্ছেন ২৪ জন। ঠিক আছে, আমরা আর লম্বা না করি, আরেকটা ক্লাসে আমি চর্যাপদ সম্পর্কে ডিটেলস, কবি এবং কতজন কবি ছিলেন, কে কোন অঞ্চলের লোক ছিলেন, এবং কতগুলো গান বা পদ ছিলেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা মূল টপিকে চলে যাই। বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বতন্ত্র।
1000 বছর আগের ভাষা, 500 বছর আগের ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষার আলাদা। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষা এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। তাহলে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি ভাষা বলা হয়? উপভাষা বলা হয়। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি ভাষা বলা হয়? উপভাষা বলা হয়। লিখে ফেলতে হবে। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। তাহলে বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা কতটা? 50টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপি জন্ম হয়। তাহলে ব্রাহ্মী লিপির জন্ম কত সালে? প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। তাহলে বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বুরু, মণিপুরি প্রভৃতি ভাষাও কি বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা একসময় এই লিপিতে লেখা হতো। তাহলে সংস্কৃত এবং মৈথিলি কোন লিপিতে লেখা হতো? বাংলা লিপিতে লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশে কি দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তাহলে এছাড়া কি শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশে কি দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। তাহলে আজকে আমরা একটু কয়েকটা নৈবিত্তিক আছে, দেখি আমরা এগুলো সলভ করতে পারি কিনা। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক রয়েছে? বলতো দেখি বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক রয়েছে? তাহলে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক রয়েছে? জীব। আমি একটু সময় দেব তোমরা যাতে মানে উত্তরটা খুঁজে বের করতে পারো। বেল পদ্ধতি ব্যবহার করেন কে? বেল পদ্ধতি ব্যবহার করেন কারা বা কে বা করে? শ্রবণ শক্তিহীনেরা, নাকি দৃষ্টি শক্তিহীনেরা, মানব শক্তিহীনেরা, নাকি শারীরিক শক্তিহীনেরা? কারা করেন? দৃষ্টি শক্তিহীনেরা। বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? 30 কোটি মানুষ। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? বলো দেখি। ষষ্ঠ। নিচে কোনটি ভাষা পরিবারের নাম নয়? নিচে কোনটি ভাষা পরিবারের নাম নয়? বলো দেখি। দ্রাবিড়। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোন ভাষা? ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোন ভাষা? বলো তো দেখি। অহমিয়া, উড়িষ্যা। নিচে কোনটি থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? বলো দেখি নিচে কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? তাহলে নিচে কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বলো দেখি। চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা লিপি। ওই যে আমরা এখানে ছিল। ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবা। আগামী ভিডিও ও পরিচ্ছেদ ২ সম্পর্কে আগামী ক্লাস আলোচনা করব। আল্লাহ হাফেজ।